কিছু কারণে অথবা তথ্যর দিক থেকে ভালোভাবে যাচাই বাছাই না করেই জামায়াতে ইসলামীর প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হচ্ছে। তো এটা নিয়ে আসলে ইতিমধ্যে জামায়াত ইসলামী থেকেও উদ্বেগ জানানো হয়েছে। সেই সাথে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো, এই প্রথম আলো কিন্তু এই বিষয়ে তারা রিপোর্ট করেছে। তো সর্বশেষ প্রথম আলো যে রিপোর্ট, সেই রিপোর্টের মনোনয়নপত্রে যদি দেখা যায় যে এখানে প্রায় আপনার 28% প্রার্থীর মনোনয়নপত্র এখানে বাতিল করা হয়েছে। তো 28% মানে বোঝাই যাচ্ছে যে আপনার প্রতি আপনার 100 জনের মধ্যে 28 জন মানে 3 ভাগের 1 ভাগ প্রায় কাছাকাছি লোকের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। তো এটা আসলে খুবই বাজে একটা পরিস্থিতি এবং ইতিমধ্যে দেশের মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে নির্বাচন আসলে আদৌ সুস্থ হবে কিনা এবং এখানে কোনো পরিকল্পিত কোনো বিষয়াদি আছে কিনা। তো যা হোক, এখানে সর্বশেষ যে জরিপটি এখানে দেখা গেছে সেখানে এই 28% মধ্যে বিএনপির 25 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, জামায়াত ইসলামীর 10 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 3 জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আছে 39 জন, জাতীয় পার্টির আছে 59 জন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবির আছে 25 জন, স্বতন্ত্র প্রার্থী হয়েছে 338 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে এখানে হয়তো অনেকে বলবেন যে বিএনপির 25 জন রয়েছে, জামাতের 10 জন, এটা আপনার অনেকে বলবেন, কিন্তু জামায়াতে ইসলামীর যে ঘটনাটি ঘটেছে এখানে যে হিসাবটা ধরা হয়েছে, বিএনপির যে হিসাবটা ধরা হয়েছে, বিএনপির এই 25 জনের মধ্যে বেশিরভাগই হলো বিদ্রোহী। বিদ্রোহী মানে হলো যে আপনার দলীয় মনোনয়নপত্র তারা জমা দিয়েছে যেখানে সই স্বাক্ষর নাই, এটা শুধু দেওয়া হয়েছে। তো এটা আসলে গণনার মধ্যে পড়ে না, এগুলো আসলে লিগাল নয়। তো সেই হিসাব বাদ দিলে আপনার দেখা যায় যে জামায়াত ইসলামী 10 জন এবং 10 জনের মধ্যে রয়েছে হেভি ওয়েট সব প্রার্থী এবং হেভি ওয়েট প্রার্থী বলতে যারা মূলত আপনার বিজয়ী হওয়ার মতন সক্ষমতা রাখেন, এরকম সব প্রার্থীর আপনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তো এর দিক থেকে যদি বলা হয়, সেদিক থেকে সবার আগে যার নাম আসবে তার নাম হলো হামিদুর রহমান আজাদের নাম আসবে। তিনি কক্সবাজার থেকে তিনি আপনার নির্বাচন করতে যাচ্ছেন কক্সবাজার 2 আসনে এবং এইটা নিয়ে আসলে দেশব্যাপী ভালো রকমের একটা উত্তেজনা, একটা গরম পরিস্থিতি তৈরি হয়েছিল। এর পিছনে কারণ হলো যেখানে যে ওনার তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো ঠিকঠাক মতো যাচাই বাছাই করা হয়নি হামিদুর রহমান আজাদের, এবং সে জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে সেখানে প্রশাসনের লোক বা আপনার নির্বাচন যে কর্মকর্তা যারা রয়েছে তারা পর্যন্ত খুশিতে হাততালি দিয়েছিল, যেটা আসলে খুবই একটা মর্মান্তিক এবং নির্বাচনকে বানচাল করার যে একটা বা নির্বাচন যেটা সুষ্ঠু হবে না, বিতর্কিত নির্বাচন হবে, এইরকম একটা আভাস কিন্তু এই কক্সবাজার 2 আসনে দেখা গেছিল। যদিও পরবর্তীতে আবার সেটা যাচাই বাছাই করা শেষে আবার গ্রহণ করা হয়, কিন্তু সেটা গ্রহণ করা হলেও আরো একটা সমস্যা এখানে দেখা দেয়, সেটা হলো আপনার কুড়িগ্রাম 3 আসনে। কুড়িগ্রাম 3 আসনে যে বিষয়টা হয়, এখানে কিন্তু আপনার দ্বৈত নাগরিকের অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর যে শক্তিশালী যে প্রার্থী সালেহীন তার মনোনয়নপত্র বাতিল করা হয়। যদিও তিনি দ্বৈত নাগরিক নন, তিনি সে পক্ষে তার হলফনামায় তিনি ভালোভাবে প্রমাণাদি দিয়েছেন এবং সেই প্রমাণে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি দ্বৈত নাগরিক নন এবং তিনি নাগরিকত্ব যেটা ছিল তার সেটা তিনি পরিত্যাগ করেছেন। তিনি পুরো পরিপূর্ণভাবে একজন বাংলাদেশী নাগরিক এবং একমাত্র তিনি বাংলাদেশের নাগরিক। তো এই জায়গাটা স্পষ্ট করার পরেও তিনি মূলত ওখানে যে নির্বাচন কমিশনার রয়েছে রিটার্নিং কর্মকর্তা, সেই রিটার্নিং কর্মকর্তা কিন্তু সেই বিষয়টাকে গুরুত্ব দেয় নাই এবং ঠিকঠাক মতো কাগজপত্র না দেখেই মনোনয়নপত্র বাতিল করা হয়, যার কারণে গতকালকে ওই জায়গায় ভালো রকমের একটা বিক্ষোভ, ভালো রকমের একটা প্রতিবাদ আমরা সেখানে দেখতে পাই এবং সেই জায়গায় যে মনোনয়নপত্রটা বাতিল করা হয়েছিল সেই মনোনয়নপত্র বাতিল করার যে আপনার রিটার্নিং কর্মকর্তা রয়েছে তাকে নিয়ে কিন্তু এর আগে কালের কণ্ঠে একটা নিউজ পর্যন্ত উঠে এসেছিল এবং তিনি যে বিগত স্বৈরাচার আমলের যে নিয়োগকৃত এবং ছাত্রলীগের পদধারী, সেই সাথে তিনি তার ব্যাপারে অভিযোগও রয়েছে অনেকগুলোই। অভিযোগের মধ্যে অন্যতম হলো যে তিনি আপনার এই যে চিন্ময় কৃষ্ণের যে সংগঠন রয়েছে ইসকন তার একজন সদস্য। তো এছাড়া আরো বেশ কিছু বিষয়াদি দেখা গেছে। তো সবকিছু মিলিয়ে আসলে এখানকার যে সর্বশেষ যে পরিস্থিতি আসলে এটা খুবই বাজে অবস্থা, কারণ যে অভিযোগে
এই সালেহিনের মাহবুব রহমান সালেহিনের যে মনোনয়ন বাতিল করা হয়েছে সেটা আসলে কোনো যৌক্তিকতা নেই, সেটা আসলে কোনো বাস্তবতা নেই। এর পিছনে যদি আমরা আরো একটু যদি আমরা দেখি তাহলে কিন্তু অনেকগুলো বিষয় আমরা কিন্তু দেখতে পাবো যে আমরা দ্বৈত নাগরিকের বিষয়টা যদি দেখি যে আমরা যদি দেখি যে আপনার সিলেটের দিকে একটু যদি তাকাই, সিলেটে কিন্তু বিএনপি দুইজন প্রার্থী দ্বৈত নাগরিকের থাকলেও তারা কিন্তু মনোনয়ন পত্র পেয়েছেন। তার মধ্যে একটা হলো সিলেট ৩ আসনের বিএনপির প্রার্থী এম এ মালেক এবং সিলেট ৬ আসনের আপনার আরেকজন রয়েছেন, ওনার নাম হলো গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান। তো ওনারা কিন্তু আবার দ্বৈত নাগরিক, তাদের আবার মনোনয়ন পত্র ঠিকই কিন্তু টিকে গেছে। আবার আমরা যদি আরেকটু যদি উচ্চ বা উপরের দিকে যদি একটু খেয়াল করে দেখি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো যে মাহমুদুর রহমান মান্নার যে আমরা যদি ওনার দিকে একটু তাকাই তাহলে দেখা যাবে যে উনি মনোনয়ন পত্র তুলেছিলেন বগুড়া থেকে এবং ঢাকা থেকে। তো বগুড়ায় কিন্তু ওনার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, কিন্তু ঢাকায় আবার তিনি বৈধ হয়েছেন। মানে এই যে নির্বাচনের যে কার্যকলাপ, নির্বাচনের যে এই যে বাছাই প্রক্রিয়া পুরোটাই আসলে বিতর্কিত, এবং এখানে একের পর এক মানে একজন প্রার্থী কিভাবে এক জায়গায় যোগ্য হন আবার আরেক জায়গায় কিভাবে অযোগ্য হন, এই বিষয়গুলা কিন্তু প্রশ্ন রয়েছে। আবার যদি বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আবার জামায়াতে ইসলামীর এর আগে খুলনার সম্ভবত খুলনার একজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তো সেই জায়গায় তার অভিযোগটা ছিল কি, আজ থেকে ২০ বছর আগে তার ক্রেডিট কার্ডে কিছু টাকা বকেয়া বাতিল ছিল, সেটার অভিযোগ তুলে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি বিএনপি নেতাদের দিকে, আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আমি আসলে এভিডেন্স দেওয়ার চেষ্টা করতেছি। তো বিএনপি নেতা আসলাম চৌধুরী ওনার ৪৫৭ কোটি টাকার মালিক, ওনার ঋণ হলো ১৭০০ কোটি টাকা। চিন্তা করুন, উনি মালিক হলো ৪৫৭ কোটি টাকার, অথচ উনার ঋণ হলো ১৭০০ কোটি টাকা। মানে হিউজ একটা সংখ্যা, প্রচুর একটা সংখ্যা। তো এই হলো বিষয়। তো এই যে এই বিষয়গুলো যদি আপনি এই যে নির্বাচন কমিশন যদি আপনার এইভাবে যদি যাচাই বাছাই চালায়, এভাবে যদি যাচাই বাছাই করে তাহলে একটা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠবে। আমরা এর আগে কিন্তু শুনেছি যে আপনার হাসনাত আব্দুল্লাহর যে আসনটি ছিল কুমিল্লা, ওখানেও কিন্তু ঋণ খেলাপির অভিযোগের কথা আমরা শুনেছি। এবং এছাড়াও বিএনপির যে নেতা কর্মী বা বিএনপির যে আপনার প্রার্থী রয়েছে তাদেরকে বিশেষভাবে কিন্তু সুবিধা দেওয়া হচ্ছে, নানানভাবে সুবিধা দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু আসলে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা, এবং তাদেরকে তুচ্ছ তুচ্ছ কারণে হেভি ওয়েট সব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। এদিক থেকে আবার আমরা যদি বলি এম এ হক, কর্নেল এম এ হক, ওনারও কিন্তু মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তো এইরকম ভাবে আসলে যদি আমরা দেখি নির্বাচন কমিশনের যে সর্বশেষ তার যে যাচাই বাছাইয়ের যে অবস্থা, যাচাই বাছাইয়ের বিষয়গুলো যদি আমরা যদি দেখি তাহলে কিন্তু এই বিষয়টা সুস্পষ্ট ভাবে কিন্তু বোঝা যাবে যে আসলে এই নির্বাচনী যে কার্যকলাপ এটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। এবং আপনার নির্বাচনী যে কার্যকলাপের যে সর্বশেষ যে বাছাই পর্ব, এই বাছাই পর্ব কিন্তু পুরোটাই বিতর্কিত বলেই দেখা যাচ্ছে। কারণ এক এক জায়গায় এক এক রকম একটা মানে নীতি গ্রহণ করা হচ্ছে, এবং বিশেষ করে সবগুলো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে জামায়াত ইসলামের যে প্রার্থীগুলো রয়েছে সেই প্রার্থীগুলোকে সুবিধা তো দূরে থাক, তাদের প্রতি আরো কড়াকড়ি করা হচ্ছে। এটা খুবই খুবই মারাত্মক একটা ব্যাপার। এবং আমরা প্রথম আলোর যদি আরো কিছু বিষয় যদি আমরা একটু তুলে ধরি, সেটা হলো যে শেষ দিনে জামায়াতের ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার মধ্যে কুড়িগ্রাম ৩ আসনের প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল হয়েছে দ্বৈত নাগরিকত্বের জটিলতায়, যেটা আমি ইতিমধ্যেই বলেছি, যেটা আসলে সম্পূর্ণই একটা ভুয়া কথা। কারণ তিনি বাংলাদেশী নাগরিক এবং একক নাগরিক, সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন, এবং তার সপক্ষে জটিল যে আপনার কাগজপাতি সেটা কিন্তু তিনি দেখিয়েছেন। এবং সেই সাথে তিনি বলছেন যে এই খবরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভের যে বিষয়টি, বিক্ষোভ কিন্তু হয়েছে, সেটা আপনাদেরকে আমি চাইলে এখানে দেখাতে পারবো, অসুবিধা নেই। এছাড়া আছে আপনার নেত্রকোনা ৫ আসনের জামাতের প্রার্থী জনাব মুস্তফার ওনারও মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়াও আপনার মামলার তথ্য গোপনের কথা বলা হয়েছে, যে তথ্য গোপন করে নিজেকে খালাস দেখানো হয়। চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তো এই যে তথ্যগুলো এখানে আসলে
জামায়াত ইসলামীর যে আপনার যারা মনোনীত প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু একরকম দেখা হচ্ছে, আবার বিএনপির যে নেতা নেতা যারা মনোনয়ন প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু আবার ভিন্নভাবে দেখা হচ্ছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে তথ্য গোপন করে বৈধতা বলে বিএনপির দুই প্রার্থীর চ্যানেল 24 এর নিউজ। তো এরকম ভাবে আসলে মূলত চলছে যে নির্বাচনে বাছাই পর্ব, এই বিষয়টা এভাবেই চলছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আসলে সর্বশেষ আমরা আসলে জামায়াত ইসলামের কাছ থেকে বিবৃতি পেলেও আমরা দেখেছি যে এনসিপির যে নেতা রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। তো আমরা একটু তার একটু কথা একটু শুনি, উনি কি বলছেন। তফসিল কমিশনকে বাংলাদেশ আর দেখতে পাচ্ছি না। চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেসার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। এই যে 2 দিন যাচাই বাছাই প্রক্রিয়া চলতেছে, আমরা এই ধরনের নির্বাচন কমিশন থেকে একটি স্টেটমেন্টও দেখি নাই। এবং গত 1 সপ্তাহ যে বাংলাদেশে ছবির মহড়া হলো, পোস্টারের মহড়া হলো, সেই বিষয়ে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। বরঞ্চ একজন কমিশনার নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলেছেন যে নির্বাচন কমিশনের যে বিধিবিধান দিয়েছে সেগুলোর ভায়োলেশন হচ্ছে না। আমরা মনে করি এই ধরনের দলকানা নির্বাচন কমিশনার, তাদের লজ্জা শরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত। তো এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি একটু কঠোর ভাষায় তিনি বলেছেন যে দলকানা নির্বাচন কমিশন, উনি আসলে সরাসরি দলকানাই বলেছেন, কারণ দলকানা না হলে তো আসলে এভাবে এই সমস্ত কর্মকাণ্ড করতে পারে না। তো আমরা আরেকটা জিনিস আমরা একটু দেখি যে দেখেন প্রশাসনের অবস্থাটা একটু দেখেন। গ্রহণ করা যায়, আমরা এটা গ্রহণ করছি। আচ্ছা, আমরা একটু দেখাচ্ছি যে দেখেন একদিকে আপনার এক নেতার মনোনয়ন পত্র ঘোষণা করা হয়েছে, মনোনয়ন কি বলে আপনার বৈধ ঘোষণা করা হয়েছে, খুশিতে হাততালি দিচ্ছে আপনার কেনা, খুশিতে হাততালি দিচ্ছে হলো আপনার প্রশাসন, পুলিশের একজন কর্মকর্তা। তো আমরা একটু এই যে একটু স্ক্রিনটা বড় করে দেখাতে চাচ্ছিলাম আমরা। মনোনয়ন পত্র গ্রহণ করা যায়, আমরা এটা গ্রহণ করছি। ম্যাক্সিমাইজ করি একটু দেখাই, হ্যাঁ দেখেন, খেয়াল করেন। এই হলো মূলত আপনার বর্তমান প্রশাসনের অবস্থা। প্রশাসনের এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে আরো কিছু অভিযোগ করেছেন আপনার এই আপনার কি বলে কুড়িগ্রামের যে যার মনোনয়ন পত্র বাতিল হলো, আপনার জিনিসটা বুঝতেছি না। আমরা দ্বৈত নাগরিকের জিনিসটা বুঝতেছি না। এরপর উনি 5টা পর্যন্ত সময় দিল, তাহলে আপনারা আসেন, আমাদেরকে ভালো করে বুঝান। এরপর ওই সময়টা ওনারা আজকে পর্যন্ত এক্সটেনশন করলো যে রোববার 2টা পর্যন্ত আপনারা আসেন, 2টা পর্যন্ত আপনারা আসেন। আমরা আসলাম, ওই যে উনি যে ওটা বুঝলেন না বা কোন জায়গায় সমস্যা, এটা উনি শুনলেনও না, মানলেনও না, জিজ্ঞাসা করলেন না, ব্যাখ্যা দেওয়ার সুযোগও দিলেন না। তার মানে হলো যে উনি যেটা ডিসিশন নিয়ে রাখছেন, হয়তো বা ওনার কারণে অথবা অন্য কারো প্রেশারের কারণে অথবা অন্য কারো মাধ্যমে প্রভাবিত হয়ে অথবা ওনার যে জাস্টিস করার যে ওনার যে ইখতিয়ার ছিল, এইটার থেকে উনি সরে গিয়ে উনি যেটা মাইন্ড নিয়েছিলেন উনি সেটা শুধুমাত্র আজকে ঘোষণা করেন। আমরা এটা সত্যিকার অর্থে খুব নিন্দা জানাই এবং আমরা এক্সপেক্ট করি ওনার জায়গা থেকে উনি সুস্থ, সঠিক এবং সবার প্রতি উনি সমান ব্যবহার করবেন, এটা আমরা করতে পারি। সর্বশেষ আসলে আমরা যদি দেখি যে এই হচ্ছে বর্তমান নির্বাচনী কন্ডিশন, নির্বাচনের অবস্থা আসলে এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠবে। কারণ জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সাথে, জামায়াতের প্রার্থীদের সাথে যে আচরণটা করা হচ্ছে একই রকম আচরণ অন্যান্য দলের সাথে করা হচ্ছে না, এবং তুচ্ছ কারণে প্রার্থী বাতিলের যে একটা প্রক্রিয়া সেটা আমরা দেশব্যাপী ব্যাপক পরিমাণে দেখছি। এবং এটা নিয়ে আসলে নির্বাচনের শুরুতেই, নির্বাচনের প্রথম দিকেই এটা একটা বড় ধরনের সমস্যা এবং মানুষের সামনে কিন্তু এই বিষয়টা আসলে মানে অগ্রহণযোগ্য। শুধু তাই নয়, আসলে
5ই আগস্টের পরবর্তী যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা যেখানে একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা আশা করেছিলাম, এবং আমরা যেটা আশা করছিলাম যে সুষ্ঠু নির্বাচন হবে, দেশের মানুষ তাদের মনের কথা ঠিক মতো বলতে পারবে, এবং ঠিকঠাক মতো সুষ্ঠু মতো নির্বাচন হবে, এরকম যেটা আমরা আশা করেছিলাম, সেই বিষয়টা কিন্তু আসলে এখন পর্যন্ত সেভাবে প্রতিফলিত দেখতে পাচ্ছি না। কারণ এটা আসলে খুবই খারাপ ভাবে আসলে সকলের সামনে চলে এসেছে। তো যা হোক, আজকে আমার এইটুকুই ছিল। আমি আসলে এইটুকুই চাচ্ছিলাম যে আগামী সংসদ নির্বাচনটা ভালো হোক, এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হোক, এবং কোনো ধরনের বিতর্ক ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন হোক, এবং সঠিক ব্যক্তি, যারা জনগণ যাদের চাইবে তারাই ক্ষমতায় আসুক, এরকমটাই চাচ্ছিলাম। তো সেই প্রত্যাশা এখনো রাখছি। আশা করছি সামনের দিনে এই সমস্যাগুলো সমাধান হয়ে এই যারা যোগ্য প্রার্থী এবং যারা যাচাই বাছাই সত্যিকার অর্থে যাচাই বাছাই শেষে এবং এই যে নিরপেক্ষভাবে, এবং যেটা মানে যেটাকে বলা হচ্ছে স্বচ্ছভাবে, সেই বাছাই শেষে এবার জামায়াতের প্রার্থীদের এবং যাদেরকে বাতিল করা হয়েছে তাদেরগুলো আবার ভালোভাবে পুনর্মূল্যায়ন করে তাদের যারা যোগ্য তাদেরকে মনোনয়নপত্র দিয়ে দিবে। তো যা হোক, এই ছিল আজকের আমার কথা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।